বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরে টেনে নেয়ার প্রায় ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার। মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়েই শোকের ছায়া। বেশি ওঠার আসে ৫-৭ মিনিট পরে নিয়ে এখানে যখন আনা হয়েছে কুমির তখন ওই ঘাটের থেকে ঘুরিয়ে এখানে এইছে যে সতর্ক থাকা উচিত, যেরকম কুমিরে মানুষ লোক ধরে এরকম নামবো না বা আলোকি মন্দ, এটা তো সবাই বোঝে না। ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, প্রবাস ফেরত ছেলে মা সহ ৫ জন নিহত, বাড়িতে শোকের মাতম। 4 জন পরিবারের আর ড্রাইভার একজন, 5 জন মারা গেছে। লাশের যে অবস্থা তা আমার জীবনে এরকম কখনো দেখিনি, এত মর্মান্তিক অবস্থা। ৫ বছরেও সিরাজগঞ্জ মেডিকেলে চালু হয়নি আইসিইউ ইউনিট। সেবা না পেয়ে ঢাকামুখী রোগীরা, নষ্ট হচ্ছে শত কোটি টাকার যন্ত্রপাতি। একটা রুগী মনে করেন বেশি সিরিয়াস হয়ে গেল, তাকে তো আইসিইউতে নেওয়া প্রয়োজন। ইমার্জেন্সিতে গেলে পারে বলে যে আমাদের আইসিইউ বন্ধ আছে। মন্ত্রণালয়ে মোদী দপ্তরে যোগাযোগ করেছি, চিঠি দেওয়া হয়েছে, তো পর্যাপ্ত জনবল পেলেই আমরা এটা চালু করতে পারবো। সংবাদ সারা দেশে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজারের দিঘিতে কুমিরে টেনে নেয়ার ৮ ঘন্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। গত রাতে শিশু ফাতেমা গোসল করতে দিঘিতে নামে। স্থানীয়রা জানায়, ফাতেমার মা মানসিক ভারসাম্যহীন, মাজার ও আশপাশের এলাকাতেই থাকতেন তারা। যেই দিঘির পারে হেসে খেলে বেড়ে ওঠা, সেখানেই নিথর দেহে ফাতেমা। সামনেই সন্তানের পোশাক হাতে নির্বাক বসে আছেন মানসিক ভারসাম্যহীন মা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত 8:30টার দিকে বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামে 7 বছর বয়সী ফাতেমা। হঠাৎ শিশুটিকে কামড়ে ধরে পানিতে টেনে নেয় কুমিরটি। উদ্ধার তৎপরতা শুরু করে মাজারের লোকজন। খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস, পুলিশ ও বন বিভাগ। প্রায় 8 ঘন্টা পর ভোরের দিকে উদ্ধার হয় ফাতেমার মরদেহ। কালকে রাতে ধরে সারাক্ষণ মাটিতে গড়ি করছে, কান্নাকাটি করছে। তার এই যে একটা উলনা ছিল, এই উলনাটা কাউকে দিচ্ছে না, কোলের ভিতরে নিয়ে সাইডে তুলতেছে। এই উলনাটা হলো মেয়েটার। ওর বাচ্চার সাথে সবার একটা সম্পর্ক ভালো ছিল, বাচ্চাদের মতনই আদর ব্যবহার করতো এবং ওর খাবার টাবার যা হয়তো ওর মারে নিয়ে দিত। কুমিরকে খাতি টাতি দিত, খুব ভালোবাসতো, কিন্তু তারপরে সেই কুমির আজকে ওরে খেয়ে ফেলেছে। স্থানীয়রা জানায়, ফাতেমার বয়স যখন আনুমানিক 1 বছর, তখন থেকেই মা আর শিশু সন্তানের ঠিকানা হয়ে ওঠে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির ঘাট ও আশেপাশের এলাকা। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়েই শোকের ছায়া। মাজার চত্বরে জানাজার পর শিশু ফাতেমাকে দাফন করা হয় কবরস্থানে। আজকে এই বাচ্চাটা চলে যাচ্ছে, আগামীকাল আরেকজন যাবে। কিছুদিন আগে একটা অবলা পশু কুকুরের নিয়েও ছিনিমিনি খেলা হয়েছে এখানে। সব মিলিয়ে আমরা এখানে আমাদের জীবন সহ সবকিছুরই একটা নিরাপত্তা চাচ্ছি। দেশি বিদেশি লোক যারা মাজারে আসে, তাদের নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে কিভাবে এটাকে ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতি হয়, মাজার ঐতিহ্য নষ্ট হয়, এবার অবশ্যই আমরা ব্যবস্থা নেব। জনশ্রুতি রয়েছে, খানজাহান আলী এই দিঘি খননের পর একজোড়া কুমির ছেড়েছিলেন। পুরুষটির নাম ছিল কালা পাহাড় আর নারী কুমিরটির নাম ছিল ধলা পাহাড়। তাদের সবশেষ বংশধরের মৃত্যু হয় 2015 সালে। এর আগে আরও কয়েকটি কুমির ছাড়া হয়। বর্তমানে দিঘিতে একটি কুমিরই রয়েছে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ। জাহিদ হাসান, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, মর্মান্তিক এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ কি বলছে, জানাবেন আমাদের। তার আগে আমি যে বিষয়টি জানাতে চাই সেটি হলো মর্মান্তিক যে ঘটনা, যে শিশুটি নাফিরাত ফাতেমা, তার কিছুক্ষণ আগে জানাজা সম্পন্ন হয়েছে। দাফন জানাজাটি হয়েছে মাজার চত্বরে, তারপর ঠিক হয়েছে ঠিক আমার পিছনের যে অংশটা, এই দিয়ে আমি পূর্ব ফোনে এখানে একটি গণকবরস্থান আছে, সেখানে দাফন সম্পন্ন হয়েছে। স্থান আছে, সেখানে
দাফন সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ যে বিষয়টি বলেছে সেটি হলো যে তারা এই বিষয়টিকে নিয়ে ভাবছে যে যেখানে শত শত না হাজার হাজার পর্যটক আছে, সেই পর্যটকরা কিভাবে নিরবিচ্ছিন্ন ভাবে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করা যায় সেটি তারা ভাবছে। আর এখানে পর্যটকদের সাথে কথা বলছে, তারা যেটি জানিয়েছে, তারা একাধিক পর্যটক আমাকে দেখে, বিশেষ করে যমুনা টেলিভিশনকে দেখে আমার কাছে এসে বলছে যে ভাই একটু আপনাকে অনুরোধ করতে চাই, সেটি হলো যে এই যে ঘাট যেখানে হাজার হাজার মানুষ সেখানে গোসল করার জন্য আসে, তাদের সন্তানদেরকে নিয়ে আসে গোসল করার জন্য, সেই ক্ষেত্রে তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেছেন প্রশাসন এবং কর্তৃপক্ষকে আপনারা একটু অনুরোধ করেন যে এখানে এই ঘাটটিতে যদি একটু নিরাপত্তা বলয় নিশ্চিত করা যায়, অর্থাৎ যাতে কমিটি সরাসরি ঘাট পর্যন্ত আসতে না পারে, নির্দিষ্ট একটি অংশে যাতে কুকুরের জন্য নির্ধারিত রাখা যায় সেই বিষয়টি তারা অনুরোধ করেছে। আবার যারা মাজার কর্তৃপক্ষ আছে এবং জেলা প্রশাসন আছে তারাও এই বিষয়টি নিয়ে ভাবছে যে আসলে পর্যটকদের যে নিরাপত্তার বিষয়টি সেটি হলো এখানে সেটিকে কিভাবে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা যায়, যাতে তারা বলছে যে একটি সময় সাপেক্ষ ব্যাপার, যদিও সিদ্ধান্তের বিষয়ে একটি মিটিং হবে, সেই মিটিং এ সিদ্ধান্ত হবে, তারপরে সেটি বাস্তবায়ন হবে। তারা এটি গুরুত্বের সাথে নিয়েছে, যেহেতু এটা একটি বিশ্ব ঐতিহ্যের অংশ। এখানে বছরের ঠিক কয়েকটি উল্লেখযোগ্য সময় আছে যে সময়ে হাজার হাজার দর্শনার্থী বা যারা ভ্রমণ পিপাসু তারা এখানে আসে। এছাড়া বছরের যে অকেশন গুলি আছে সেই অকেশন গুলিতেও হাজার হাজার মানুষ আছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে অসংখ্য মানুষের এখানে আনাগোনা ভিড়, কারণ হলো যে ঈদুল আজহার যে ছুটি সেই ছুটির এখনো শেষ হয়েছে। তাই এই সব বিষয় মিলে এখানকার সার্বিক পরিস্থিতি আমার কাছে সর্বোচ্চ রয়েছে। চোখে একটা স্বপ্ন নিয়ে প্রবাস ফেরত ছেলে সহ বাকি সন্তানদের নিয়ে বাড়িতে ফিরছিলেন মা, তবে জীবিত নয়, ফিরছেন কফিনবন্দি হয়ে। পুলিশ জানায় ঢাকা থেকে যশোর যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে ঢাকা ভাঙ্গা অংশের মালিগ্রামে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। এ সময় প্রাইভেট কারে থাকা 7 জনের মধ্যে চালকসহ একই পরিবারের 4 জন ঘটনাস্থলেই মারা যান। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের। দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে ফিরেছে ছেলে, তাকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন নূরজাহান বেগম। ছেলে ফেরার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। স্থানীয়রা জানায় ভোর 4:30টার দিকে ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের মালিগ্রাম এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা নূরজাহান, তার 2 সন্তান আরিফ ও আয়েশা এবং চালক জাহিদ। ভোর 4:30টার দিকে ফোন পাই যে মালিগ্রাম অ্যাক্সিডেন্ট করছে। দ্রুতভাবে যাইয়ে দেখি যে প্রাইভেট কার মারিয়ে দিয়েছে ট্রাকের পিছনে যাইয়া। ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার পরেই একজন শিশু সহ মোট 5 জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক সময়ে উদ্ধার কাজ শুরু করি এবং 3 জন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করি এবং 4 জন স্পট ডেড। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় মালয়েশিয়া ফেরত নূরজাহানের আরেক সন্তান রাকিবেরও। আহত 2 শিশু ফরিদপুর মেডিকেলে ভর্তি আছে। এয়ারপোর্টের থেকে আমার কুটুমকে রিসিভ করে আসার পথে ভাঙা অ্যাক্সিডেন্ট করে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার 2 কুটুম, আমার স্ত্রী আর গাড়ির ড্রাইভার, এই 5 জন মারা গেছে জায়গায়। আর আমার ছোট বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এরা 2 জন হসপিটালে ভর্তি আছে। তার লাশের যে অবস্থা তা আমার জীবনে এরকম কখনো দেখিনি, এত মর্মান্তিক অবস্থা। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। আমরা যতটুকু তথ্য পেয়েছি এগুলো যাচাই বাছাই করে এই ডেড বডি ওনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে হস্তান্তর করে তো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিহতদের সবার বাড়ি যশোরের ঝিকরগাছায়। জারিন অর্নি, যমুনা নিউজ। ফেরিতে বাস ওঠানামার আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নেমে যেতে হবে, এমন নির্দেশনা সরকারের। দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবিতে 26 জনের প্রাণহানির ঘটনার পর যাত্রী নিরাপত্তায় নেওয়া হয় এই সিদ্ধান্ত, কিন্তু বাস্তবে কি মানা হচ্ছে সেই নির্দেশনা? যমুনা নিউজের অনুসন্ধানে দেখা গেছে নিয়ম ভেঙে আগের মতোই চলছে পারাপার। নির্দেশনা সাইনবোর্ড টাঙিয়েই যেন দায় সেরেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
গত 25 মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবে যায় একটি যাত্রীবাহী বাস। এতে 26 জনের প্রাণহানি ঘটে। এই দুর্ঘটনার পর নতুন করে প্রশ্ন ওঠে ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। 2 মাস পর গেল 24 মে নতুন নির্দেশনা জারি করে বিআইডব্লিউটিসি। সিদ্ধান্ত হয় ফেরিতে বাস ওঠা বা নামার আগে শতভাগ যাত্রীকে বাস থেকে নেমে যেতে হবে। কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে দেখা গেল ভিন্ন চিত্র। নির্দেশনা উপেক্ষা করেই আগের মতোই বাসের ভেতরে যাত্রী রেখেই চলছে পারাপার। অনেকেই নামবার চায় না, গাড়িতে পরে যাচ্ছে 25-30 জনের ভিতরে মনে করেন 20-22 জন নামছে, আরো 2-3 জন ছিল। হ্যাঁ, আমরা যাত্রীদের বললো নামে, এটা আমি আসলে জানি না, এই জন্য নামছে, মানে আমি এটা আসলে সঠিক জানি না। নানা অজুহাতে বাস থেকে যাত্রীরা নামছে না বলে অভিযোগ পরিবহন চালকদের। নির্দেশনা লেখা সাইনবোর্ড ছাড়া যাত্রীদের নিয়ম মানাতে দেখা যায়নি দৃশ্যমান কড়াকড়ি কিংবা প্রচারণা। রুগী অথবা অসুস্থ, আবার দেখা গেল যে মাজর, মানে ওগুলি কেমনে নাম। সুপারভাইজার যদি বলে যে যাত্রী না নামানো ছাড়া গাড়ি উঠবে না, তাহলে অবশ্যই তারা নামবে। এটা গাড়ি স্টাফরা ওইভাবে করে না। যে দুর্ঘটনার পর এমন কঠোর নির্দেশনা, সেই স্মৃতি এখনো টাটকা যাত্রী ও স্থানীয়দের মনে। তাদের আশঙ্কা, বাস্তবায়নে কড়াকড়ি না থাকলে আবারও ঘটতে পারে এমন বড় দুর্ঘটনা। প্রশ্ন উঠেছে, কেবল নির্দেশনা জারি করেই কি দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ? আমরা অনুরোধ করছি, মাইকিং করছি, আমার কর্মচারীগণ হ্যান্ড মাইক ব্যবহার করে অনুরোধ করছেন। যিনি নামছেন তাকে অনুরোধ করছে বারবার নামবেন, যিনি নামতে চাচ্ছেন না তাকেও অনুরোধ করছে যে দয়া করে নামবেন। আমরা জায়গায় জায়গায় সতর্কীকরণ বার্তা সাইনবোর্ড লাগিয়েছি। পাশাপাশি প্রত্যেক ঘাটে আমাদের অফিসার এবং স্টাফ তারা ডিউটি করতেছে। যে ঘাটে ফেরি লোড হচ্ছে সেই ঘাটেই প্রত্যেক জায়গায় ওই যাত্রীকে উপরে নামিয়ে বাসকে স্টপ করে স্টপার দেওয়া আছে। এই স্টপ গেটের সামনে বাস থামিয়ে যাত্রী নামিয়ে তারপরে আমরা খালি গাড়ি ফেরত দিচ্ছি। শতভাগ যাত্রী বাস থেকে নামার পাশাপাশি পন্টুন কিংবা ফেরির রেলিংয়ে বসা ও পাশে দাঁড়ানো নিষিদ্ধ করা হয় নির্দেশনায়। সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়ার সবকটি ফেরিঘাট নজরে রেখেছিলাম আমরা, কিন্তু কোথাও নির্দেশনা শতভাগ মানতে দেখা যায়নি। ঘাটে নেই কোনো তদারকি কিংবা কঠোর মনিটরিং। এ অবস্থায় নিরাপদ নৌপথ নিশ্চিত করতে শুধু নির্দেশনায় নয়, কার্যকর বাস্তবায়ন ও নিয়মিত নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। হামো উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় 3 জেলায় প্রাণ গেছে আরো 4 জনের। এরই মধ্যে ফরিদপুর মেডিকেলে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। এ নিয়ে ফরিদপুরে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 20 জনে। 24 ঘন্টায় হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছেন 54 জন। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 67 জন। মোট চিকিৎসাধীন 265 জন। গোপালগঞ্জে হামের উপসর্গে মারা গেছে 1 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামো উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। ফরিদপুরে হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। হামের প্রকোপ ও মৃত্যু নিয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন আমাদের। রাফি, এখনো কিন্তু আমি একটা যে হাম উপসর্গের নিয়ে সরকারি হাসপাতালে যে একটা আইসোলেশন ওয়ার্ড, সেই ওয়ার্ডে রয়েছি। এটি ফরিদপুর জেনারেল হাসপাতালের হাম এর যে কর্নার বা ওয়ার্ড, সেই ওয়ার্ডে রয়েছি। চিকিৎসকদের সাথে যে কথাটা শিশু আসলে টিকার আওতার বাইরে যারা ছিল বা টিকা নেয়নি, এমন শিশুরাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। আর যারা আক্রান্ত হচ্ছে, যে এই রোগটি খুবই সংক্রামক একটি রোগ, আপনি জানেন, সেই কারণেও কিন্তু অনেকটা বেশি আক্রান্ত হচ্ছে। গত 24 ঘন্টায় ফরিদপুর মেডিকেলে কিন্তু 2 শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে কিন্তু আপনার এখনো পর্যন্ত ফরিদপুরের মৃত্যুর সংখ্যা 20 জনের, এবং যাদের বয়স কিন্তু সবাই শিশু, আমরা যতটুকু তথ্য পেয়েছি। এবং 24 ঘন্টায় নতুন করে 54 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে 190 জন শিশু কিন্তু এই হাম উপসর্গ নিয়ে ফরিদপুরের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন। যদিও বেসরকারি কয়েকটি হাসপাতাল রয়েছে, সেখানেও কিন্তু হামের যে উপসর্গ নিয়ে বিভিন্ন শিশুরা চিকিৎসকদের নিয়ন্ত্রণে ভর্তি হয়েছে, চিকিৎসা নিচ্ছেন। সেই বিষয়টি কিন্তু বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের বরাতে কিন্তু আমরা জানতে পেরেছি। এই জেলায় 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত 1912 জন শিশু কিন্তু আপনার যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে
ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী আসছে এবং যার জন্য কিন্তু ফরিদপুরে মেডিকেল কলেজ এবং ফরিদপুর জেনারেল হাসপাতাল সহ 9টি উপজেলায় 9টি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে আলাদা করে হামের যে ইউনিট, সেই ইউনিট স্বাস্থ্য বিভাগ থেকে অফিসের তত্ত্বাবধানে পরিচালনা করা হচ্ছে এবং সেখানে কিন্তু হামের উপসর্গ নিয়ে বা শিশুরা বা যে কেউ গেলে তাদেরকে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। গুরুতর যারা হয়ে যাচ্ছে সেখানে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে এবং সেখানেও যদি কারো অবস্থা গুরুতর হয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা ঢাকায় বা অন্য কোথাও পাঠানোর পরামর্শ দিয়ে থাকেন। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জনবলের অভাবে 5 বছর পরেও চালু হয়নি 10 শয্যার আইসিইউ ইউনিট। এতে নষ্ট হচ্ছে শত কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের। দ্রুতই সমস্যা সমাধান করে আইসিইউ ইউনিট চালু করবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিরাজগঞ্জের 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল জেলার 32 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এটি। 2014 সালে 882 কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করা হয় হাসপাতালটি। পুরোদমে সেবা কার্যক্রম শুরু হয় 2021 সালে। তবে 5 বছর পেরোলেও এখনও চালু হয়নি 10 শয্যার আইসিইউ ইউনিট। ফলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে শত কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা গুরুতর রোগীদের। সিরাজগঞ্জ মেডিকেল একটি পূর্ণাঙ্গ মেডিকেল। আসলে পূর্ণাঙ্গ মেডিকেল বলতে যেটা বোঝায় সেখানে আইসিইউ, ইসিইউ বিভিন্ন বিষয়ে সবকিছু থাকা দরকার। আইসিইউ না থাকলে তো অনেক সমস্যা হয়। একটা রোগী মনে করেন বেশি সিরিয়াস হয়ে গেল, তাকে তো আইসিইউতে নেওয়া প্রয়োজন। স্বজনরা জানান, আইসিইউ না থাকায় মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসা নিতে অন্য জেলায় স্থানান্তর করতে হচ্ছে। এতে বাড়ছে সংকটাপন্ন রোগীদের মৃত্যু ঝুঁকি। আইসিইউতে কোনো সেবা পাচ্ছি না। আমরা দূর দূরান্ত থেকে আসলে পারে দেখা যায় যে এমার্জেন্সিতে যাই, এমার্জেন্সিতে গেলে পারে বলে যে আমাদের আইসিইউ বন্ধ আছে। তারা দেখা যায় এখান থেকে রিপার্ট করে দেয় সেই ঢাকা, বগুড়াতে এবং বিভিন্ন জায়গায়, ইনাদপুর। সাধারণ মানুষ অনেক ক্ষতি, মানে সব দিক দিয়ে তারা প্রেশারে হচ্ছে আর কি। হাসপাতালের উপসহকারী পরিচালক জানান, প্রয়োজনীয় দক্ষ জনবলের অভাবে এখনও আইসিইউ চালু করা সম্ভব হয়নি। এসব বিষয়ে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। জনবলের জন্য এটা আমরা চালু করতে পারি নাই। আমরা মন্ত্রণালয়ে মোদি দপ্তরে যোগাযোগ করেছি, চিঠি দেওয়া হয়েছে। তো পর্যাপ্ত জনবল পেলেই আমরা এটা চালু করতে পারবো। দ্রুত পদক্ষেপ না নিলে আধুনিক এই হাসপাতাল শুধু নামেই সীমাবদ্ধ থাকবে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের মরদেহ নেওয়া হচ্ছে তার ভোলায়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মরদেহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, ভোলায় কয়টি জানাজা অনুষ্ঠিত হবে? পাশাপাশি আরও একটি বিষয় জানতে চাই, কখন নাগাদ মরদেহ সেখানে পৌঁছাতে পারে জানাবেন আমাদের। আসলে আমরা সর্বশেষ যে খবর পেয়েছি এটি হলো ভোলার খুব কাছাকাছি, কিন্তু যে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী যে হেলিকপ্টারটি এটি চলে এসেছে এবং কিছুক্ষণ পরে আমরা যেখানে রয়েছি ভোলার বাস স্ট্যান্ড সংলগ্ন যে হেলিপ্যাড এলাকা, সেখানে কিন্তু এটা হেলিকপ্টারটি এসে দাঁড়াবে এবং ঠিক এই হেলিকপ্টারটি এসে দাঁড়ানোর আগে যে প্রস্তুতি রয়েছে, যে আমরা দেখতে পেয়েছি যে তোফায়েল আহমেদের যে হেলিকপ্টার থেকে মরদেহটি নামানোর পরে যে অ্যাম্বুলেন্সটি লাস্টটি বহন করবে মরদেহটি, সেটি কিন্তু অলরেডি হেলিপ্যাডের মাঝামাঝি চলে গেছে এবং প্রশাসন থেকেও কিন্তু আমরা সেরকম প্রস্তুতি কিন্তু দেখতে পেয়েছি। তো আরেকটি বিষয় হলো, তো এখান থেকে কিন্তু তোফায়েল আহমেদের মরদেহটি কিন্তু ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু জোহরবাদ জানাজা
জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানকার জানাজা শেষে কিন্তু তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগুল্লি ইউনিয়নের কোরালিয়া, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং সেখানে একটি জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে কিন্তু তার যেই পারিবারিক কবরস্থান রয়েছে তার মা এবং স্ত্রীর পাশে কিন্তু তাকে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত কিন্তু তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি এসে পৌঁছেনি, তবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই হেলিকপ্টারটি এসে পৌঁছবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। মাসুদ। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।